হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমার এই ক্লাসে কী থাকছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমার এই ক্লাসে থাকছে ফের একবার তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-এর মডেল অ্যান্সার পেপার 12-এর গ্রুপ সির ইম্পর্ট্যান্ট উত্তরগুলো। তাছাড়া যেগুলো ইম্পর্ট্যান্ট হয় সেগুলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, তবে গণিতগুলো পরের ক্লাসে থাকবে। আর তাছাড়া আমাকে কিছু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য, তাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধে আজকে আমার এই ক্লাসটি থাকছে। তাই আমরা বেশি না কথা বলে ক্লাসে ফিরবো। তার আগে বলবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। লেটস গো। আমরা তাহলে এখানে প্রথম প্রশ্নটি দেখে নিই। প্রথম প্রশ্নটি বলেছে যে 3 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। সেকেন্ডের আধুনিক সংজ্ঞা দাও। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে এসআইতে সময়ের একক হলো সেকেন্ড। তাত্ত্বিকভাবে নির্দিষ্ট 0 কেলভিন উষ্ণতায় যথাসম্ভব কাছাকাছি উষ্ণতায় একটি স্থির সিজিয়াম 133 CS 133 পরমাণু ভূমিস্তরে অবস্থিত দুটি অতি সূক্ষ্ম স্তরের মধ্যে সংক্রমণের ফলে সৃষ্ট বিকিরণের 9192631770 সংখ্যক পর্যায়ের জন্য অতিবাহিত সময়কে 1 সেকেন্ড বলে ধরে নেওয়া হয়েছে। এরপর যে ডবল অঙ্কটা আছে সেটি হচ্ছে অঙ্ক। এটি না করে আমি তারপরে একেবারে অথবাদে চলে যাচ্ছি। সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র আঁকো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি এখানে অঙ্কন করে দেওয়া আছে। এরপরে যেটি দেওয়া আছে সেটি বলেছে যে রবার অপেক্ষা স্টিল বেশি স্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে আমরা তো সবাই জানি যে রবার অপেক্ষা স্টিল বেশি স্থিতিস্থাপক। এখানে প্রশ্নটি করেছে যে রবার অপেক্ষা স্টিল বেশি স্থিতিস্থাপক কেন। এটি হবে যে রবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপকতা তুলনামূলক অনেকটা বেশি। একই সাইজের একটি রবারের দণ্ড একটি ইস্পাতের দণ্ডকে টেনে একই দৈর্ঘ্য বৃদ্ধি করলে ইস্পাতের দণ্ডটি প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। বিভিন্ন পদার্থে নির্মিত একই সাইজে বিভিন্ন বস্তুর একই পরিমাণ বিকৃতি ঘটাতে যার প্রস্থচ্ছেদে একক ক্ষেত্রফলের ওপর যত বেশি বল প্রয়োগ করা হয় তার স্থিতিস্থাপকতা তত বেশি। সেই হিসেবে ইস্পাতের স্থিতিস্থাপকতা রবারের তুলনায় বহুগুণ বেশি। আর এখানে আমাদের ইস্পাত বলেছিল আর প্রশ্ন দেওয়া ছিল স্টিল, তবে ইস্পাত আর স্টিলের মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর যে প্রশ্নটি বলেছে সেটি বলেছে যে প্রবল ঝড়ে ঘরের চাল উড়ে যায় কেন। এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই তোমরা এই প্রশ্নের উত্তরটি মন দিয়ে দেখো। তীব্র ঝড় হলে টিনের চাল ওপর দিয়ে বায়ু প্রবাহের বেগ বেশি হয়, ফলে গতিশক্তি বেশি হয় এবং বায়ুর চাপ কমে যায়। ঘরের ভিতরে বায়ু মোটামুটি স্থির থাকায় সেখানে বায়ুর চাপ বাইরের তুলনায় বেশি হয়, ফলে টিনের চালের উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে। এই বল একটি নির্দিষ্ট মান অপেক্ষা বেশি হলে টিনের চাল উড়ে যায়। এরপর যে প্রশ্নটি বলেছিল যে সাবানের বুদবুদ গোলাকার হয় কেন। এই প্রশ্নের অ্যান্সারটি আমরা দেখে নিই। এটি পৃষ্ঠটান থেকে প্রশ্নটি করেছি। পৃষ্ঠটানের জন্য তরল সর্বদা মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচন করতে চায়। কোনো নির্দিষ্ট আয়তনে দিয়ে যত ঘন বস্তু গঠন করে তার মধ্যে গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন। খুব ক্ষুদ্র জলবিন্দু বা পারদবিন্দু গোলাকার হয়, কারণ হলো পৃষ্ঠটান। জলবিন্দু বা পারদবিন্দু সর্বদা তাদের মুক্তপৃষ্ঠে ক্ষেত্রফল সংকুচিত করতে চায় বলেই এরূপ আকার হয়। তবে এদের ওপর অভিকর্ষের প্রভাব থাকার জন্য একটু বড় আকৃতি জলবিন্দু বা পারদবিন্দু একটু চ্যাপ্টা হয়। এরপর যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে যে গ্যাস ভর্তি বেলুন যখন উপরে উঠে যায় তখন গতিশক্তি ও স্থিতিশক্তি উভয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কি। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে আমরা দেখে নিই। হাইড্রোজেন গ্যাস সম আয়তন বায়ুর তুলনায় হালকা। এটি বেলুনে হাইড্রোজেন গ্যাস পূর্ণ করে ছেড়ে দেওয়া হলে বেলুনের ওপর বায়ু দ্বারা ঊর্ধ্বমুখী প্লবতা বেলুনের ওজনের চেয়ে বেশি হয়, ফলে উপরের দিকে উঠতে থাকে। এক্ষেত্রে এই লব্ধি বল দ্বারা কৃতকার্য বেলুনের গতিশক্তি বৃদ্ধি ও স্থিতিশক্তি বৃদ্ধির সমষ্টিমান। এক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র নীতি লঙ্ঘিত হয় না। এরপরে যে প্রশ্নটি বলেছিল সে প্রশ্নটি বলেছে যে পেরেক পোতার সময় হাতুড়ি খানিকটা উপরে তুলে পেরেকে আঘাত করতে হয় কেন।
এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে হাতুড়িতে পেরেক মারার সময় একটু উপর তুলে মারতে হয়, কারণ পেরেক পোঁতার সময় হাতুড়ি খানিকটা উপরে তুলে পেরেকে আঘাত করা হয়। হাতুড়ির ওপরে তুললে হাতুড়ি অভিকর্ষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এরপর হাতুড়ির পেরেকের ওপর আঘাত করলে হাতুড়ি অভিকর্ষের স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এর ফলে পেরেককে যার ওপর রাখা হয়েছে সেটি মাটি বা কাঠ তার ভিতরে কিছুটা প্রবেশ করে। এরপর যে প্রশ্নটি বলেছিল সেই প্রশ্নটি বলেছে যে সেঁক দেওয়া বোতলে জল নেওয়ার সুবিধা কী কী। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে জলে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হওয়ার জন্য একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে সমপরিমাণ যে কোনো তরলের তুলনায় জল অনেক বেশি তাপ গ্রহণ করে, তাই উত্তপ্ত হতে জলে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। একইভাবে ঠান্ডা হওয়ার সময়ও জল অন্যান্য তরলের চেয়ে বেশি তাপ বর্জন করে, ফলে গরম জলে সহজে ঠান্ডা হয় না। এই কারণে সেঁক দেওয়া জলের উষ্ণতা হ্রাসের হার তুলনামূলকভাবে কম হয়। এজন্য অন্যান্য তরলের তুলনায় গরম জলের সাহায্যে অনেক সময় ধরে সেঁক দেওয়া যায়, তাই সেঁক দেওয়ার কাজে জলই ব্যবহার করা হয়। এরপর যে প্রশ্নটি বলেছিল সেই প্রশ্ন আমি একবারে চলে যাচ্ছি যে VIII অথবাতে তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নের যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে যে তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গের দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটি বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্ক n এবং তরঙ্গের বেগ v। এবার এদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটি বলেছে এখানে। কি বলেছে যে সম্পর্ক না, অতএব মাধ্যমের কোনো কণার একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময় তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে কণাটি যে সময় n বার পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সময়ে তরঙ্গের মধ্য দিয়ে n ল্যামডা দূরত্ব অগ্রসর হয়। কণার n বার পূর্ণ কম্পন সম্পন্ন করতে সময় লাগে 1 সেকেন্ড। অতএব 1 সেকেন্ড সময় তরঙ্গের মাধ্যমের মধ্য দিয়ে n ল্যামডা দূরত্ব অগ্রসর হয়। অতএব তরঙ্গের বেগ v সমান n ইন্টু ল্যামডা। এরপর যে প্রশ্নটি বলেছিলাম সে প্রশ্নটি বলেছে যে 14n7 পরমাণু ইলেকট্রন বিন্যাস ছবি এঁকে দেখো। আমরা জানি যে 14n7 পরমাণু ইলেকট্রন বিন্যাস হয়। সেটা কিভাবে না, আমরা জানি যে K, L, M, N যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন বসাতে হবে। আমাদের প্রথমে K কক্ষে 2টি ইলেকট্রন এবং L কক্ষে 5টি ইলেকট্রন বসাতে হবে, কারণ এখানে যেহেতু 7টি ইলেকট্রনের কথা বলেছে আর তোমাদের এখানে চিত্রটি এঁকে দেওয়া আছে। এরপর যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে যে একটি মৌলে আণবিক ভর m এবং মৌলে আণবিক ওজন a এবং ওই মৌলে একটি পরমাণু ও একটি অণুর ওজন গ্রামে প্রকাশ করো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে কোনো মৌলের পারমাণবিক ভর y হওয়ায় 1 গ্রাম পরমাণু মৌলের ভর yg। আবার n = অ্যাভোগাড্রো সংখ্যা হলে n সংখ্যক পরমাণু মোট ভর yg। অতএব একটি পরমাণুর ভর y/ng। আবার মৌলে আণবিক ভর x হওয়ায় 1 গ্রাম অণু মৌলের ভর xg, অর্থাৎ n সংখ্যক অণুর মোট ভর xg। অতএব একটি অণুর ভর x/ng। আর এখানে তোমাদের যেখানে যে বলেছিল যে আণবিক ওজন m এবং মৌলের পারমাণবিক ওজন a, এখানে তোমাদের মৌলে আণবিক ওজন m বা মৌলের পারমাণবিক ওজন a হিসাবে দেয়নি, এখানে একটু আলাদা হিসেবে দিয়েছে। এরপর যে বলেছে যে হেনরির সূত্রটি বিবৃতি করো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে হেনরির সূত্রটি এখানে যেটি লেখা আছে সেটি হচ্ছে যে হেনরির সূত্রটি হলো যে স্থির উষ্ণতায় তরল দ্রাবককে কোনো গ্যাসের দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উচ্চ গ্যাসের চাপের সমানুপাতিক, যেখানে x ভেরিয়েশন p ভেরিয়েশন x, p = kh(x) আর এখানে x সমান গ্যাসের মোল ভগ্নাংশ, p সমান গ্যাসের চাপ, kh সমান হেনরির ধ্রুবক। এরপর যে প্রশ্নটি বলেছে সেই প্রশ্নটি কি বলেছে এখানে দেখে নিই। প্রশ্নটি বলেছে যে বীজ কেলাস বা সিড কেলাস কাকে বলে। সিড কেলাস বা বীজ কেলাস কঠিন পদার্থে সম্পৃক্ত দ্রাবের একটি ছোট কেলাস যোগ করার ফলে দ্রবণ থেকে উক্ত দ্রব্যের কেলাসন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। দ্রব্যের এই কেলাসটি বীজ কেলাস বা সিড কেলাস নামে পরিচিত বা বীজ কেলাস বা সিড কেলাস বলা হয়। এরপর যে বলা হচ্ছে যে কপারের সঙ্গে H2SO4 বিক্রিয়ায় সহ সমীকরণ সহ লেখো। কপারের ছিবড়ার সঙ্গে গাঢ় H2SO4 উত্তপ্ত করলে কপার সালফেট CuSO4 এবং উৎপন্ন হয় SO2 গ্যাস নির্গত হয়, যেখানে Cu + 2H2SO4 সেখান থেকে CuSO4 + SO2 + 2H2O।
এরপরে যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে যে অতিরিক্ত মিষ্টি খেলে দাঁত ক্ষয়ে যায় কেন। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে অতিরিক্ত মিষ্টি খেলে আমাদের দাঁতই ক্ষয়ে যায়। এর কারণ হচ্ছে আমাদের দাঁতের এনামেল প্রধান গঠনগত উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট CH3PO4 খাদ্যদ্রব্য বিশেষত মিষ্টি জাতীয় খাদ্যের অবশেষে দাঁতের ফাঁকে আটকে থাকলে তা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হওয়ার সময় অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিডের গাঢ়ত্ব বেড়ে মুখে অভ্যন্তরে পিএইচের মান 5.5 কম হলে ক্যালসিয়াম ফসফেটের বিক্রিয়া ঘটে ও দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়। এরপর যে প্রশ্নটি বলেছে সেটি বলেছে যে আংশিক পাতন দ্বারা পৃথক করা যায় এমন একটি মিশ্রণের নাম লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে আলকাতরা ও বেনজিনের মিশ্রণ। আরেকটি প্রশ্ন যে ওর সঙ্গে বলেছিল যে একটি তরল জৈব দ্রাবকের নাম লেখো, এটি হবে যে বেনজিন। এরপরে আছে যে এখানে প্রশ্নটি বলেছিল যে জলের যেসব ভৌত ধর্ম প্রাণের বিকাশের পক্ষে গুরুত্বপূর্ণ সেরকম দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নের আমরা অ্যান্সারটি দেখে নিই। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে জলের যেসব ভৌত ধর্ম প্রাণের বিকাশের পক্ষে গুরুত্বপূর্ণ সেরকম দুটি বৈশিষ্ট্য হলো: 1. জলের উচ্চ আপেক্ষিক তাপ 4200 জুল ইন্টু K⁻⁻1 K⁻⁻1 আর 2. জলের অণুর ধ্রুবীয় প্রকৃতি। এরপরে আছে যে জলের ক্ষরতা দূরকীকরণের দুটি পদ্ধতির নাম লেখো। এটি হবে যে জলের ক্ষরতা দূরকীকরণের দুটি পদ্ধতি হলো 1. আয়ন বিনিময় পদ্ধতি আর 2. রেজিন বিনিময় পদ্ধতি। এরপর যে প্রশ্নটি বলেছিল যে ইউট্রোফিকেশন কাকে বলে আর অ্যালগাল বুম কাকে বলে। আমরা প্রথমে ইউট্রোফিকেশন কাকে বলে দেখে নিই। কৃষিকার্যে ব্যবহৃত ফসফেট জাতীয় অজৈব সার ডিটারজেন্ট উপস্থিতিতে ফসফেট যৌগ এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য অন্যান্য পুষ্টিকর উপাদান জলাশয়ে মিশ্রিত হওয়ার ফলে শৈবাল, কচুরিপানা ও বিভিন্ন জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধির ঘটাকে অপুষ্টিকতা বা ইউট্রোফিকেশন বলি। এরপর বলা আছে যে অ্যালগাল বুম কাকে বলে বা অ্যালগাল বুম কী। এটি হবে যে বদ্ধ জলাশয়ে বিভিন্ন পুষ্টিকারক পদার্থের যোগান কৃত্রিম উপায়ে বেড়ে গেলে বিভিন্ন ধরনের শৈবাল অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং জলতল সম্পূর্ণরূপে শৈবাল দ্বারা আবৃত হয়। এই ঘটনাকে বলা হয় অ্যালগাল বুম। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি কেমন লেগেছে তা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।